প্রিয় মডেল স্কুলের ছাত্রছাত্রীরা, দেখো, সিম্পল সেন্টেন্সের নিয়ম গতদিন আমি যে শুরু করেছিলাম সেখানে আমি পার্টিসিপেলের যে 3 রকম ব্যবহার তোমাদের দেখিয়েছিলাম। আজকে আরো দু একটা নিয়ম আমি দেখিয়ে দিচ্ছি। পার্টিসিপেলের পর যে নিয়মটা আমরা এখন দেখব সেটা হচ্ছে ইউজ অফ ইনফিনিটিভ। এই ইনফিনিটিভটা কি? তোমরা সকলেই ইনফিনিটিভ সম্পর্কে আগে নিচু ক্লাসে পড়েছো। ইনফিনিটিভ হচ্ছে টু ওয়ার্ডটা, কিন্তু টুটা যখন প্রেসিডেড বাই ভার্ব, অর্থাৎ ভার্বের সাথে যে টু যুক্ত থাকে সেইটা, অর্থাৎ বাংলায় যেটাকে তে অর্থে আমরা ব্যবহার করি, আই অ্যাম গোয়িং টু মার্কেট, এই টুটা কিন্তু ইনফিনিটিভ নয়, এটা মার্কেট নাউনের আগে টু আছে। কিন্তু যদি বলি আই অ্যাম গোয়িং টু প্লে ফুটবল, প্লেটা ভার্ব, তার আগে কিন্তু টু রয়েছে, ওই খেলতে যাচ্ছি এই অর্থে কিন্তু টু ব্যবহার করা হয়, সেটাকে আমরা ইনফিনিটিভ বলি। এবং ইনফিনিটিভের পর যে ভার্বটা থাকে সেটা থাকে সবসময় নন ফাইনাইট ভার্ব, অসমাপিকা ক্রিয়া। বাংলাতে তে অর্থে ব্যবহারটা মনে রাখতে হবে। সুতরাং টুর পর যদি ভার্বের ইউজটা আমরা করতে পারি ইনফিনিটিভের ইউজ যেটাকে আমরা বলছি, তাহলে ফাইনাইট থেকে নন ফাইনাইট ভার্ব আমরা ব্যবহার করতে পারি। তাহলে এটা কিভাবে হতে পারে? ধরো একটা সেন্টেন্স এখানে দেওয়া আছে, দেখো, কমপ্লেক্স সেন্টেন্স, হি ওয়েন্ট দেয়ার বিকজ হি ওয়ান্টেড টু বাই এ বুক। দেখো, এই যে টু বাই এ বুক, বই কিনতে, তোমরা এই ধরনের সেন্টেন্স দেখলেই বুঝতে পারবে যে তে, এই যে এক্ষুনি আমি বাংলায় বললাম তে অর্থে ব্যবহার হচ্ছে, তাহলে সে সেখানে গিয়েছিল কারণ সে একটি বই কিনতে চায়। এই যে তে অর্থে ইনফিনিটিভ পার্ট যেটুকু, সেইটুকু কিন্তু আমরা ইউজ করতে পারি সেন্টেন্সটাকে সিম্পল করার জন্য। তাহলে মেন পার্টটা কি? এটা আমরা লিখব প্রথমে, হি ওয়েন্ট দেয়ার। এখানে কমপ্লেক্স ছিল বলে বিকজ অর্থে কারণ বলা হয়েছে, কিন্তু কারণের মধ্যে আমরা যে তে অংশটা পাচ্ছি সেইটুকু দিয়ে আমরা, দেখো, চেঞ্জটা করব। তাহলে সে সেখানে গিয়েছিল, সে সেখানে গিয়েছিল একটি বই কিনতে, দেখো এই পার্টটুকু আমরা ইউজ করেছি, ইনফিনিটিভ পার্টটুকু। বাকি অংশটা কিন্তু লিঙ্কার সহ বাকি সাবজেক্ট আর ফাইনাইট ভার্বটা বাদ চলে গেছে। এখানে আমাদের কি মনে রাখতে হবে? বাংলাতে এই তে অর্থে যদি আসে, তাহলে কমপ্লেক্স কম্পাউন্ড যে সেন্টেন্সই থাক না কেন, ইনফিনিটিভ পার্টটা শুধুমাত্র ইউজ করে আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ড যে কোনো সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স বানাতে পারি ইনফিনিটিভ ব্যবহার করে। অর্থাৎ সেন্সটা বাংলাতে তে অর্থে অবশ্যই থাকবে, বাকি অংশটা কিন্তু বাদ চলে যাবে। মেন পার্টটা লেখা হবে হি ওয়েন্ট দেয়ার, বই কিনতে, টু বাই এ বুক। দেখো, এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেছে, এটা নন ফাইনাইট ভার্ব, একটাই ফাইনাইট ভার্ব হয়ে গেছে। কিন্তু দেখো, এখানে একটা ইনফিনিটিভের পার্ট ছিল বলে জিনিসটা সহজ হয়েছে। কিন্তু সেন্টেন্সটা যদি এরকম থাকতো, উই ইট সো দ্যাট উই মে লিভ, আমরা খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি, বাংলা মানেটা কিন্তু এখানে টু যদি ইনফিনিটিভ আমরা দেখতে না পেলেও কিন্তু বাংলা মানেতে তে আসছে, উই ইট সো দ্যাট, যাতে আমরা বেঁচে থাকতে পারি। তাহলে আমরা খাই বেঁচে থাকতে, এইভাবে আমরা কিন্তু ভাবতে পারি। মেন পার্টটা কি হবে তাহলে? উই ইট, আমরা খাই, তে, টু, কি করতে? বেঁচে থাকতে। ভার্বটা শুধু লেখা হয়েছে নন ফাইনাইট হিসেবে, বাকি পার্টটা দেখো বাদ চলে গেছে। তাহলে ইনফিনিটিভ পার্ট থাক বা না থাক, সেন্সটা বাংলাতে তে যদি তোমরা ধরতে পারো, কি করতে বোঝাচ্ছে সেই পার্টটুকু দিয়ে কিন্তু আমরা ইনফিনিটিভ ব্যবহার করে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে পারি। এখানে যেহেতু টু এর পর যে ভার্বটা আছে, ইনফিনিটিভের পর যে ভার্বটা, সেটা নন ফাইনাইট ভার্ব। এই নিয়মটাকে আমরা বলছি ইউজ অফ ইনফিনিটিভ। সহজ, খুব একটা কঠিন নিয়ম নয়। এবারে দেখো 3 নাম্বার নিয়মটা আমি দেখাচ্ছি। 3 নাম্বার নিয়মটাতে কি বলা আছে? ইউজ অফ নমিনেটিভ অ্যাবসলিউট। নমিনেটিভ অ্যাবসলিউট বা অ্যাবসলিউট ফ্রেজ যাকে বলা হয়, সেটা ইউজ করে কিভাবে আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স বানাতে পারব। সাধারণত নমিনেটিভ অ্যাবসলিউট এই জিনিসটার সাথে এই কথাটা অবশ্যই মনে রাখবে বাংলায়, আগেও পরে। অর্থাৎ
এই কম্পাউন্ড বা কমপ্লেক্স যে সেন্টেন্সই থাক তাতে দুটো পার্ট থাকবে, সেই দুটো পার্টের একটা পার্ট মানে একটা কাজ, একটা ভার্বের ফাংশন আগে হয়েছে আর একটা ফাংশন পরে হয়েছে। এটা কিন্তু বাংলায় যদি না বুঝতে পারো তাহলে এই চেঞ্জটা করতে পারবে না। এইটা কিন্তু অবশ্যই মনে রাখবে, আগে ও পরে। কিরকম ধরনের সেন্টেন্স থাকতে পারে দেখো, দ্য রেন স্টপড, বৃষ্টি থেমে গিয়েছিল, অ্যান্ড উই বিগ্যান আওয়ার জার্নি, আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম। এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। এখানে দেখো দুটো পার্ট আছে, দ্য রেন স্টপড, আর একটা পার্ট হচ্ছে উই বিগ্যান আওয়ার জার্নি, 1 নম্বর অংশ 2 নম্বর অংশ। পড়েই বোঝা যাচ্ছে, বাংলাটা যদি আমরা করি তাহলে বুঝতে পারবো এই 1 নম্বর অংশ এই কাজটা আগে হয়েছে, বৃষ্টি আগে থেমেছে। 2 নম্বর অংশটা আমরা আমাদের যাত্রা শুরু করেছি। এইরকম ক্ষেত্রে আগের কাজ ও পরের কাজ এই দুটো অংশ যদি আমরা বুঝে নিতে পারি তাহলে দেখো আমাদের ভেবে নিতে হবে আগে কোন কাজটা ঘটেছে। এই 1 নম্বর অংশ এই কাজটা আগে ঘটেছে, এটা প্রথমেই দেখে নিতে হবে আমাদের কোন কাজ অংশটা আগের কাজ। 1 নম্বর অংশটা আগের কাজ। এরপর দেখতে হবে দুটো অংশে দুটো সাবজেক্ট সেম অর ডিফারেন্ট। দেখো 1 নম্বর অংশে সাবজেক্ট হচ্ছে দ্য রেন, 2 নম্বর অংশে উই হচ্ছে সাবজেক্ট। তাহলে প্রথম যে কাজটা ঘটেছে তার সাবজেক্টটা আগে লিখতে হবে, তারপর এই ওয়ার্ডটা অবশ্যই ব্যবহার করতে হবে, হ্যাভিং, HAVING। প্রথমে সাবজেক্ট, আগের যে কাজটা ঘটেছে লেখা হয়েছে হ্যাভিং। হ্যাভিং এর পর যে মেন ভার্বটা এখানে ছিল তার থার্ড ফর্ম বসবে। দেখো এক্ষেত্রে দুটো একই হয়ে গেছে, এটা কিন্তু সেকেন্ড ফর্ম ছিল। স্টপ, স্টপড, স্টপড, এটা কিন্তু থার্ড ফর্ম। যেগুলোর আলাদা সেই থার্ড ফর্মই লিখতে হবে। তাহলে আগের যে কাজটা ঘটেছে তার সাবজেক্ট হ্যাভিং, যে মেন ভার্বের থার্ড ফর্ম, একটা কমা হলো, ফার্স্ট পার্টটা শেষ হয়ে গেল। এরপর পরের যে ফাংশনটা মানে যে কাজটা পরে ঘটেছে এই 2 নম্বর অংশটা, সেটা আনচেঞ্জড থেকে বসে যাবে মেন পার্ট। দেখো উই বিগ্যান আওয়ার জার্নি, এই হ্যাভিং এর পর ভার্বের এটা থার্ড ফর্ম ঠিকই, কিন্তু এটা কিন্তু কাজ করে নন ফাইনাইট ভার্ব হিসেবে। এই জন্যই এখানে ফাইনাইট ভার্ব হিসেবে বিগ্যান একটাই, নন ফাইনাইট ভার্ব হয়ে গেছে এটা হ্যাভিং এর সাথে রিলেটেড হয়ে। তাহলে এই সেন্টেন্সটা আমরা একটাই ফাইনাইট ভার্ব আছে, এটা একটা সিম্পল সেন্টেন্স। নিয়মটা কি মনে রাখবে, আগে কোন কাজটা পরে কোন কাজটা। এটা এইভাবেও থাকতে পারে, 1 2 বলে যে আগের কাজটা আগে থাকবে তা না, যে কোনো ভাবে থাকতে পারে, এটা পরেও দিতে পারে, কিন্তু আমাদের বেছে নিতে হবে আগের কাজ কোনটা বাক্যটা পড়ে। তার যদি সাবজেক্টটা ডিফারেন্ট হয় তাহলে এখানে প্রথম যে কাজটা ঘটেছে তার সাবজেক্ট হ্যাভিং, মেন ভার্বটা থার্ড ফর্ম কমা দিয়ে পরের অংশটা মানে পরের যে কাজটা ঘটেছে। এই নিয়মের ব্যবহারটাকে বলা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট। আরেকটা উদাহরণ দেখো, দে হার্ড দ্য বেল, তারা ঘন্টার আওয়াজ শুনতে পেয়েছিল, অ্যান্ড বিগ্যান টু রিড। একই জিনিস, বেলের আওয়াজ বা ঘন্টার আওয়াজ আগে শুনেছে, পড়তে শুরু করেছে পরে, এটা কম্পাউন্ড সেন্টেন্স। কিন্তু দেখো এইখানে তারাই আওয়াজ শুনেছে তারাই পড়তে শুরু করেছে, দুটো সাবজেক্ট কিন্তু আলাদা নয়। দুটো সাবজেক্ট এখানে দেটা লেখা নেই মানে তারাই পড়তে শুরু করেছে বোঝাচ্ছে, তাহলে দুটো সাবজেক্ট আলাদা নয়, এখানে দে। এরকম যদি থাকে, আলাদা সাবজেক্ট থাকলে প্রথম কাজের সাবজেক্টটা আগে বসে, কিন্তু যদি সেম সাবজেক্ট হয়ে থাকে তখন হ্যাভিং ওয়ার্ডটা দিয়ে দেখো এখানে শুরু হয়। যদি একই সাবজেক্ট হয়, এখানেও প্রথম অংশেও দে সাবজেক্ট, অ্যান্ড এরপর দেখো এই দ্বিতীয় অংশেও দেটা উজ্জ আছে কিন্তু এখানেও দে সাবজেক্ট, তাহলে সেম সাবজেক্ট যদি হয় প্রথমে বসবে হ্যাভিং। হ্যাভিং এর পর আমি কি বললাম একটু আগে, মেন ভার্বের থার্ড ফর্ম এখানে হার্ড সেকেন্ড ফর্মে আছে, হার্ডেরও থার্ড ফর্ম হার্ড, দ্য বেল, ঠিক একইভাবে কমা বসবে প্রথম অংশের পর। এরপর সাবজেক্টটা দেখো এখানে আসবে, একবারই লিখতে হবে যেহেতু সেম সাবজেক্ট, এখানে আলাদা ছিল বলে দুবার আলাদা বসেছে। দে, পরের কাজটা একই থাকে তাহলে সাবজেক্ট এখানে একই, সেই দে বিগ্যান টু রিড, একটা নন ফাইনাইট ভার্ব কিন্তু ফাইনাইট ভার্ব একটা। এটাও দেখো সিম্পল সেন্টেন্স। এখানে একটা জিনিস বলে রাখি, যখন সেম সাবজেক্ট হয়ে যাচ্ছে হ্যাভিং দিয়ে শুরু হচ্ছে, এই পার্টটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। পার্টিসিপল তোমরা আগে পড়েছো, এটা যদিও নমিনেটিভ অ্যাবসলিউটেরই নিয়ম, কিন্তু পারফেক্ট পার্টিসিপল ইউজ করে যদি স্পেশালি করতে বলে তখন কিন্তু এই নিয়মটা দেখবে এইভাবেই থাকবে, সেম সাবজেক্ট আগের কাজ পরের কাজ, তখন আগের সাবজেক্টটা লেখার দরকার নেই যেহেতু একই সাবজেক্ট
হ্যাভিং দিয়ে শুরু, মেন ভার্বের থার্ড ফর্ম, দ্য বেল, কমা। এইবার যে দুটো কমন সাবজেক্ট এখানে বসে যাবে, দে বিগ্যান টু রিড। ক্লিয়ার? প্রত্যেকে ভালো করে বুঝে নাও এই দুটো নিয়ম। পরের দিন আর বাকি কয়েকটা নিয়ম তোমাদের দেখিয়ে দেব। সকলে সুস্থ থাকো, ভালো থাকো।